বিড়বিড় করতে করতে ঘুমের রাজ্যে পাড়ি দিল সে। অপরদিকে আরিশা আর আরশিয়াকে দেখতে মানুষ ভিড় করেছে। নতুন বউ বলে কথা, সবাই তো দেখতে আসবেই। সবাই যখন নতুন বউ দেখার জন্য উৎসুক, তখন নাফিজা চৌধুরী আসলেন বৌমাদের কাছে তাদের মাথার ওড়নাটা উঁচু করতে। তিনি প্রথমে আরিশার কাছে গেলেন, তারপর আরিশার ঘোমটা তুলে দিলেন। সাথে সাথে সবাই মাশাল্লাহ মাশাল্লাহ আওড়ালো। এমনকি নাফিজা চৌধুরী থুতনিতে হাত দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার ছেলের চয়েস আছে বলতে হবে। আরিয়ান হাসল, আর আরিশা লজ্জায় আরও মাথা নিচু করল। নাফিজা চৌধুরী এবার আরশিয়ার কাছে গেলেন, গিয়ে আরশিয়ার মাথার ঘোমটা তুললেন। সাথে সাথে সবাই আবারও মাশাল্লাহ মাশাল্লাহ আওড়ালো। কিন্তু রিহান, আরিয়ান, নাফিজা তারা তিনজনই অবাক হয়ে গেল। নাফিজা চৌধুরী আর আরিয়ান বলল, আপনি কে? আর রিহান উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলল। মিস যারা আপনি? এইদিকে মানুষজন দাঁড়িয়ে রইল, বউ দেখে তারা এমন রিয়েক্ট করছে কেন। ইতিমধ্যেই আরিশাও দেখে ফেলেছে তাকে। রোজা মেয়েটা এখনও চুপচাপ মাথা নিচু করে রাখছে। রিহান কিছুই বুঝতে পারছে না, বিয়ে হলো তার যারা পাখির সাথে, তবে এখন এই মেয়েটা বউ সেজে এখানে বসে কেন। রিহান উঠে রোজার কাছে গেল, গিয়ে বলল, মিস রোজা, আমি আপনাকে কিছু প্রশ্ন করেছি, আশা করি উত্তরটা পাবো। এইভাবে চুপচাপ করে না থেকে বলুন, এখানে কি করছেন আপনি? রোজা মেয়েটা দীর্ঘ নীরবতার পর কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, দেখতে পাচ্ছেন না আমি কি করছি? বউ হয়েছে আপনার, আমি আপনার রিগেলি ওয়াইফ। এটা শুনে যেন রিহানের মাথায় বাজ পড়ল। অপরদিকে আসিফ চৌধুরী মাত্রই বাসায় ঢুকছিলেন, বৌমা চেঞ্জ হয়ে গেছে। এটা শুনেই তার হাত সোজা বুকের বাঁ পাশে চালান হলো। মনে হয় হার্ট অ্যাটাক এলো এবার। রিহান রেগে গিয়ে বলল, এই মেয়ে, এই নাটক করছো? আমার সাথে বিয়ে হয়েছে আমার যারা পাখির সাথে। তোমার সাথে কখন বিয়ে করলাম আমি? রোজা বাঁকা হেসে রিহানের চোখে চোখ রেখে বলল, উফ, এত তাড়াতাড়ি নিজের বউকে অস্বীকার করে কেন মিস্টার রিহান তালুকদার? আমি আপনার বিবাহিত স্ত্রী মিসেস রোজা তালুকদার। রিহান যেন এবার পাগল হয়ে যাবে। কি বলছে এই মেয়ে, সে চিৎকার দিয়ে বলল, এটা আমি মানবো না। আমার বিয়ের আমার যারা পাখির সাথেই হয়েছে। আমার যারা পাখি। রিহানের কথা শেষ হওয়ার আগেই ভেসে এলো পুরুষ কণ্ঠের গম্ভীর স্বর, শালা, আরেকবার আমার বউকে পাখি বলে ডাক, সিরিয়াসলি তোর চিফ কেটে আমি কুকুরকে খাওয়াবো। এই আওয়াজ শুনে সবাই সদর দরজার দিকে তাকালো। তাকাতেই যেন বড়সড় একটা ঝটকা খেলো। দরজার কাছে দাঁড়িয়ে আছে কায়রান, সাথে আরশিয়া। সবকিছু যেন সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরশিয়াকে দেখে রোজা মেয়েটা উঠে দাঁড়ালো, মাথায় থাকা ঘোমটাটা খুলে আরশিয়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আরশিয়াও রোজাকে জড়িয়ে ধরল। রোজা বলল, দোস্ত, এই পাগলটাকে তুই বুঝা যে বিয়ে এই ছাগলের সাথে হয়েছে, তোর জামাই, তুই বোঝা। আমি কোন দুঃখে বোঝাবো? তোর সাথে না। বিলিভ মি আরও, ও যদি আমার কথা আরেকবার বিশ্বাস না করে তবে আমি ওকে আমার রিভলভারের সবগুলো গুলি দিয়ে মারবো। রোজার কথা শুনে সবাই অবাক, সাথে কায়রানও। এদিকে আসিফ চৌধুরী অবাকের চরম সীমানায়। মানে, এই বৌমা কি মাফিয়া নাকি? রিহান আরশিয়ার কাছে আসতে আসতে বলল, যারা পাখি, যারা পাখি, আমার তো বিয়ে তোমার সাথেই হয়েছে তাই না? তাহলে এ? রিহান শেষ করতে পারল না, তার আগে কায়রান এসে রিহানের কলার ধরে টেনে বলল, হাই শালা, বাংলা বলছিস না? একবার বলেছি না আর বউকে পাখি ডাকবি না? রিহান অবাক হয়ে বলল, তোর বউ মানে? একটু আগেই বিয়ে করলাম, আর বিয়ের পর থেকেও আমার বউ। তাই নেক্সট টাইম যেন আমার বউকে আর পাখি না ডাকিস। বলেই কায়রান এক ধাক্কা দিয়ে ছেড়ে দিল। রিহান হেলে পড়ে যেতে নিলে রোজা তাকে জড়িয়ে ধরল, তারপর দাঁতের দাঁত চেপে বলল, শোনো ছেলে, তোকে ভালোবাসি বলে এই না যে তোর সব কথা শুনবো। আমার কথা মতো না চললে, আমাকে অবিশ্বাস করলে তোর স্থান হবে আকাশের বুকে। রিহানের যেন এসব কোনো কথাই মাথায় ঢুকছে না। তার মাথায় একটাই কথা ঘুরছে, তার যারা পাখি তাকে না কায়রানকে বিয়ে করেছে। তার মাথা চক্কর দিয়ে উঠছে। রোজা তার সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল রিহানকে। এই অবস্থা দেখে আরিয়ান দৌড়ে এলো, এসে রিহানকে ধরে। রোজা রিহানকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম, আমার নাম রোজা রহমান। এখন আমি তালুকদার বাড়ির বউ, তাই আমার নাম মিসেস রিহান তালুকদার, মিসেস রোজা তালুকদার। আর আমি একজন বিজনেসম্যান। এই দুনিয়াতে আমার কেউ নেই। খুব ছোট্টবেলা বাবা মা মারা গেছে, তাদের কথা এখন আর মনে নেই। আর আমার বেস্ট ফ্রেন্ড হলো অগ্নিকন্যা আশ, ওরফে আমার আরও বেফ। আর আমার
আরও একটা পরিবার আছে। অগ্নিকন্যার বেস্ট ফ্রেন্ড হয়ে আমি কিভাবে মাসুম থাকি? মানে আমি মাফিয়া। আর আপনাদের ছেলেকে বিয়ে করলাম কেন? কারণ আপনাদের ছেলেকে আমি 3 বছর ধরে ভালোবাসি, কিন্তু শালা আমার ভালোবাসা বুঝে না, তাই কাটা দিয়ে কাটা তুলে বিয়ে করলাম। নাও আমার পরিচয় পর্ব শেষ, এখন জামাইয়ের সেবা কাজে লেগে পড়ি। আহারে আমার জামাইটা গেল। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে রোজা বলল, আরিয়ান ভাইয়া প্লিজ আপনি একটু রিহানকে রুমে দিয়ে আসবেন। এতক্ষণ আরিয়ান ও রোজার প্যানে হাঁ করে তাকিয়েছিল। রোজার কথা শুনে আরিয়ান বলল। হ্যাঁ। রোজা আরিয়ানের সাথে যেতে যেতে আরশিয়ার দিকে তাকিয়ে বলল, আরও জানোস, থাকো তুমি তোমার জামাই নিয়ে, আমি যাই আমার জামাইয়ের সেবা করতে। মাফিয়া হলেও জামাই সেবা করতে হবে। বলেই সে চলে গেল। এইসব দেখে আরশিয়া বাঁকা হাসি দিল। অপরদিকে আসিফ চৌধুরী বিড়বিড় করে বলল, বাড়িতে মাফিয়া 3টা, একটা ছেলে আর 2টা বৌমা। আবার হার্ট অ্যাটাক হওয়ার মুখ্য কারণ। তার যেন বুকে ব্যথা একটু বেশি হচ্ছে। সে ব্যথা সামলাতে চিৎকার করলো। সবাই সেদিকে তাকালো। নাফিজা দৌড়ে স্বামীর কাছে গেলেন। আসিফ চৌধুরী তার বউয়ের হাত ধরে বললেন, নাফিজা, আমি হয়তো আর বাঁচবো না। বাড়িতে এক পাগল ছিল, ভালো লাগছিল না, তাই 2 পাগলের আমদানি করছো। নাফিজা ধমকে বলল, এই বুড়ো, আমার ছেলেরা মাফিয়া বিয়ে করুক আর যাই করুক, তাতে তোমার কি সমস্যা? হ্যাঁ, আসিফ চৌধুরীর বুকের ভেতরটা যেন হঠাৎ আগুন ধরে গেল। একটা অসহ্য ব্যথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বুক থেকে গলার দিকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চারপাশের কথা, শব্দ সব কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে তার কাছে। কিছু বলার চেষ্টা করেও পারে না। ঠোঁট কাঁপে বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টায়, কিন্তু তার আগেই চোখের পাতা ভারী হয়ে আসে। পর মুহূর্তেই ধপ করে লুটিয়ে পড়ে মাটিতে। চিৎকার করে উঠে আসে আরিশা। শ্বশুরের এই আকস্মিক অবস্থায় সে নিজেকে সামলাতে না পেরে ছুটে যায় তার দিকে। কায়রান দৌড়ে বাবার শরীর ধরে ফেলে, কিন্তু আরশিয়া সে থম ধরে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। মুখে কোনো শব্দ নেই। আরিয়া নিচে নেমেই বাবার এই অবস্থা দেখে হতভম্ব। মায়ের আর দাদির কান্নায় চারপাশে ভারী হয়ে উঠেছে। সবকিছু একসাথে যেন ধসে পড়ছে তার ওপর। গাড়ি বের করো। একটাই কথা বলেই সে ছুটে যায়, আর পর মুহূর্তেই বাবাকে নিয়ে ছুটে চলে হাসপাতালে। এদিকে বাড়িতে রোজা রিহানের সেবা করছে নিঃশব্দে, আর রিয়ানা চোখের জলে ভিজে ঘুমিয়ে পড়েছে। আর হাসপাতালে এক এক করে সবাই এসে দাঁড়িয়েছে অপারেশন থিয়েটারের সামনে। নাফিজা, জামিলা, কায়রান, আরিয়ান, আরিশা, আরশিয়া। প্রায় 1 ঘন্টারও বেশি কেটে গেছে। ওটির দরজার লাল আলোটা যেন সবাইকে দম বন্ধ করে রেখেছে। নাফিজা আর জামিলা চৌধুরীর কান্না থামছেই না। তাদের শান্ত রাখার চেষ্টা করছে কায়রান আর আরিয়ান। একটু দূরে দাঁড়িয়ে আছে আরিশা তার বোনের কাঁধে হাত রেখে। আরিশা তবুও নীরব। হঠাৎ ওটির লাইট নিভে গেল। সবার চোখ সেই দরজার দিকে। কিছুক্ষণ পরই বেরিয়ে এলেন ডক্টর। আরিয়ান সামনে গিয়ে দাঁড়াতেই ডক্টর বললেন, উনি এখন আউট অফ ডেঞ্জার। এটা ছিল মিনি হার্ট অ্যাটাক। আমরা সফলভাবে স্টেবল করেছি। 2 দিন অবজারভেশনে রাখবো, তারপর রিলিজ দিতে পারবো। এখন কেবিনে দেয়া হবে, তখন দেখে নিতে পারেন। আরিয়ান এক নিঃশ্বাসে ডক্টরের কথা শুনে ধন্যবাদ জানালো। সবাই যেন হালকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যেন আকাশ ভেঙে পড়া ঝড়টা কিছুটা শান্ত হলো। কিন্তু হাসপাতালের বাইরে পরিস্থিতি ভিন্ন। খবর বাতাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হার্ট অ্যাটাক করেছে। মিডিয়ায় ভিড়, ক্যামেরা, রিপোর্টারদের চিৎকার, সবকিছু সামলাতেই হিমশিম খাচ্ছে পুলিশ। ভেতরে পরিবার লড়ছে প্রিয় একজনকে ফিরে পাওয়ার জন্য, আর বাইরের দুনিয়া জানতে চাইছে কি হয়েছে। দেখতে দেখতে দিনের আলো নিভে আধার নেমে আসলো। চারদিকে তিমির ঢাকা অন্ধকার ছেয়ে গেল। সময়টা রাত 9টার কাটায় আছে। ভ্যাবসা গরমে শহর অতিষ্ঠ হয়ে আছে। বাইরে রাস্তাঘাটে মানুষের ভিড়, গ্যামজাম বা গাড়ির জ্যাম, এইসব যেন গরম আরও বাড়িয়ে তুলছে। হাসপাতালে 209 নম্বর কেবিনে অবস্থান করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ চৌধুরী। মুখে এখনও অক্সিজেন মাস্ক লাগানো। ঘণ্টাখানেক আগে জ্ঞান ফিরছিল। পরিবারের সবার সাথে হালকা পাতলা কথা বলেছিল। তারপরই ডক্টর এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। এখন ঘুমিয়ে আছে আর অক্সিজেন মাস্ক পরানো।
স্লাইন আপাতত বন্ধ আছে। আসিফ চৌধুরী তেমন কোনো সমস্যা হচ্ছে না, হালকা বুকে ব্যথা করছে। নাফিজা চৌধুরী আর জামিলা চৌধুরী আছেন আসিফ চৌধুরীর কাছে, সাথে ফারহানা খান আর আলতাফ খানও আছেন। হার্ট অ্যাটাক শুনেই তারা ছুটে আসে আর এসেই সব কাহিনী শুনল। অপরদিকে আসিফ চৌধুরী জ্ঞান ফেরার পরেই আরিয়ান, আরিশা আর কায়রান আরশিয়া বাসায় চলে গেছে। এখন হাসপাতালে অবস্থান করছে জামিলা চৌধুরী, নাফিজা চৌধুরী আর ফারহানা খান, আলতাফ খান। ফারহানা খান কঠিন মুখে বসে আছে। কোনো সমবেদনা বলো, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি কিছুই যেন তার মধ্যে দেখা মিলছে না। একদম জড়বস্তু হয়ে বসে আছে সে। আলতাফ খান বউয়ের মুখের দিকে তাকালো। সে বুঝতে পারছে ফারহানার মনের দিক দিয়ে একদম ভেঙে চুরমার হয়ে গেছে, তাই তো সে এইরকমভাবে আছে। জামিলা চৌধুরী আর নাফিজা চৌধুরীর কান্না কম হয়েছে। তারা আলতাফ খানের সাথে টুকটাক হালকা পাতলা কথা বলছে, কিন্তু ফারহানা খানের সাথে বলতে পারছে না, কারণ সে তো জড়বস্তু হয়ে আছে। অপরদিকে তারা চারজন বাড়ি ফিরল। গোলাপি পরি, রুমে আসো। আরিয়ান আরিশার হাত ধরে বলে আরিশাকে সাথে নিয়ে গেল। আরিশাও কিছু বলল না। আরিয়ান নিজের রুমে আরিশাকে ঢুকালো। আরিশা ঢুকলো আর আরিশার পরনে একটা সেই বিয়ের ড্রেস আছে। আরিয়ান আরিশাকে নিয়ে গিয়ে বেডের উপরে বসালো। আরিশা চুপচাপ বসলো। তার যেন আরিয়ানের সামনে দম বন্ধ হয়ে আসে। লজ্জায় হাঁসফাঁস করছে, তবুও চুপ করে রইল। আরিয়ান নিচু হয়ে হাঁটু মুড়ে বসলো। তারপর আরিশার দু হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে আরিশার মুখের দিকে তাকিয়ে বলল, গোলাপি পরি, আজকের এই দিনটার জন্য তুমি হয়তো অনেক স্বপ্ন দেখেছিলে, অনেক কিছু ভেবেছিলে, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত গোলাপি পরি। তোমার যে স্বপ্ন, ইচ্ছা, ভাবনা কিছুই প্রকাশ করতে পারলাম না। হুট করে কী থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তোমার আপুর বিয়ে হওয়ার কথা ছিল রিয়ান ভাইয়ার, অথচ করলো আমার কায়রান ভাইয়াকে। সাথে রিয়ান ভাইয়াকে করলো একটা মেয়ে, সেও নাকি মাফিয়া। তার মধ্যে আব্বুর হার্ট অ্যাটাক, সব কিছু যেন কেমন ঘোলাটে। আমি সত্যিই দুঃখিত গোলাপি পরি, আমাকে মাফ। আরিয়ান আর কথা বলতে পারল না, কারণ আরিশার শাহাদাত আঙ্গুল আরিয়ানের ঠোঁটে আছে, যার দরুন আরিয়ান চুপ হয়ে গেছে। আরিশা আরিয়ানের চোখে চোখ রেখে বলল, উহুম, আপনি আমার 3 কবুল বলা স্বামী। যখনই আপনাকে কবুল বলে আপনার নামে আমি জড়িয়েছি, সেই থেকে আমি আপনার হয়ে গেছি। আপনার দোষ গুণ আমার কাছে কোনো ফ্যাক্ট করেন না, তবে আমাকে দেখে অন্য নারীর দিকে তাকালে সেটা আমার কাছে পাহাড় সমান ফ্যাক্ট করবে। তবে বিনা কারণে এইসব থেকে আমার কাছে আপনি কখনো ছোট হবেন না। আমি আপনাকে ছোট হতে দেব না। মানুষের শরীরে গ্যারান্টি নেই, কখন কি হয়ে যেতেই পারে, তাই বলে মাফ চাইবেন কেন আপনি? আরিশার সম্পূর্ণ কথা শুনে আরিয়ান হাসলো, তারপর বলল, বেশ, আমার গোলাপি পরি, আমার ভুল হয়েছে। এমন অন্যায় আর কখনো হবে না। তুমি ফ্রেশ হয়ে আসো, তারপরে আমি যাব। নতুন জীবনের সূচনা না হয় প্রথম 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নামে শুরু করব, না হয়। আরিশা মাথা নাড়ালো। আরিয়ান বলল, 1 সেকেন্ড। বলে সে উঠে গেল, গিয়ে ওয়ার্ড্রবের কাছে দাঁড়ালো। সেখানে একটা ড্রয়ার খুলে তার থেকে একটা র্যাপিং পেপারে মোড়ানো পেপার বের করলো। আরিশা ওইভাবে তাকিয়ে আছে, কিছু বলছে না। আরিয়ান গিয়ে আরিশাকে দিল বক্সটা। আরিশা হাতে নিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কি আছে এতে? খুলে দেখো। বলে সেও আরিশার পাশে বসলো। আরিশা র্যাপিং পেপার খুললো, একটা সুন্দর লাল রঙের বক্স দেখতে পেল। আরিশা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ইশারায় খুলতে বলল। আরিশা খুললো, জল করে উঠল একটা আংটি। তার পাথর মনে হয়, ডায়মন্ডের, সাথে একটা নাকফুল। আরিশা আরিয়ানের দিকে তাকাতেই আরিয়ান বলল, পছন্দ হয়েছে গোলাপি পরি? আপাতত এটুকু ছাড়া দিতে পারলাম না। আরিশা খুশি হয়ে বলল, অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। আরিয়ান হাসলো। আরিশা আংটিটা নিজের বাম হাতের তর্জনী আঙুলে পরে নিল আর নাকফুলটা আপাতত রেখে দিল। আরিশা হাত সামনে ধরে বলল, খুব সুন্দর লাগছে। আরিয়ান হালকা হাসলো, তারপর বলল, যাও ফ্রেশ হয়ে আসো। আরিশা উঠে দাঁড়ালো। নিজের সাথে করে আনা জামা কাপড় থেকে একটা লং মিষ্টি কালারের চুড়িদার বের করলো। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। আরিয়ান উঠে ব্যালকনিতে গেল। ব্যালকনির রেলিংয়ে 2 হাত ভর দিয়ে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে রইল।
রাতের আকাশে জ্বলজ্বল করছে তারা, সাথে চাঁদ। আকাশে আজ অর্ধেক চাঁদ। 20 মিনিটের মধ্যে আরিশা ওয়াশরুম থেকে বের হয়ে এলো। সে আরিয়ানকে রুমে কোথাও দেখতে পেল না। ভ্রু কুঁচকে উঠল, সে ব্যালকনিতে গেল। গিয়ে দেখল আরিয়ান দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। আরিশা ডাক দিল, শুনছেন? আরিয়ান পেছন ফিরে তাকালো। আরিয়ানের চোখে দৃশ্যমান হলো এক নিষ্পাপ মুখ, এতক্ষণ যেটা মেকআপের আড়ালে লুকিয়েছিল। চুল ছেড়ে দেয়া, তা থেকে এখনো টুপটাপ করে পানি পড়ছে। মুখে গলায় এখনো পানির ফোঁটা, যেন দেখে মনে হচ্ছে সদ্য জন্ম নেওয়া এক তাজা গোলাপ ফুল। আরিয়ান ঘোরের মধ্যেই বলল, আমার বাগানের শুদ্ধ জন্ম নেওয়া গোলাপ ফুলটা তুমি, আমার মন বাগানের রানী তুমি, আমার রাজ্যের অধিকারিণী তুমি, আমার বুকের বাম পাঁজরের হাড়ের অংশ তুমি, আমার নিত্যদিনের অভ্যাস তুমি, আমার ভালোবাসার একমাত্র কারণ তুমি, আমার জীবন মরণের সার্টিফিকেট তুমি, আমার একমাত্র গোলাপি পরি তুমি। এই আরিয়ান চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনী মিসেস আরিশা চৌধুরী জেরিন তুমি। আরিশা এতক্ষণ সব কিছু মুগ্ধভাবে শুনছিল, কিন্তু শেষের কথা শুনে সে আরিয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। মনে মনে ভাবল, মানে আরিয়ান কি বলতে চাচ্ছে? একমাত্র অর্ধাঙ্গিনী আগে ছিল নাকি? সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, সব কথাই সুন্দর, কিন্তু শেষেরটা কি বললেন আপনি? একমাত্র অর্ধাঙ্গিনী মানে আগে কয়টা ছিল? আরিয়ান মুখের দুপাশে হাত দিয়ে তবা তবা করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলো গোলাপি পরি? আমার প্রথম তুমি আর শেষও তুমি, এর মাঝে শেষ প্রথমে কেউ নেই, বিশ্বাস করো। আরিশা নিজের হাসি অনেক কষ্টে চেপে রেখে বলল, আচ্ছা করলাম, জানি। ফ্রেশ হয়ে আসেন, নামাজ পড়বো। আরিয়ান আর দাঁড়ালো না, ওয়াশরুমে ঢুকে পড়ল। আরিয়ান ওয়াশরুমে ঢুকতেই আরিশা হেসে উঠল। আরিয়ানের তবা করা ইনোসেন্ট ফেস চোখের সামনে ভাসতেই যেন এখনও হাসি লাগছে তার। আরিয়ান 10 মিনিট পরে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আরিশা রুমেই ছিল। আরিয়ান দুটো জায়নামাজ বের করলো, তারপর আরিশাকে একটা দিল। আরিয়ান প্রথমে বিছালো, তারপর আরিশা। দুজন একসাথে নামাজে দাঁড়ালো। একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে মোনাজাত করলো আল্লাহর দরবারে তাদের নতুন জীবনের জন্য। মোনাজাত শেষ হলে তারা উঠে দাঁড়ালো। আরিয়ান জায়নামাজ দুটো নিয়েই রেখে দিল। তারপর আরিশাকে বলল, গোলাপি পরি, তুমি বেডে ঘুমাও, আমি সোফায় ঘুমিয়ে পড়ি। আরিশা কিছু বলল না। আরিয়ান একটা বালিশ আর কম্বল নিয়ে সোফায় চলে গেল। আরিশা বেডে গিয়ে শুয়ে পড়ল, গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিল। আরিয়ান শুয়ে পড়ে বলল, তোমার সমস্যা না থাকলে লাইট অফ করে দাও, তোমার সমস্যা না থাকলে লাইট অফ করে দাও গোলাপি পরি। আরিশা হাত দিয়ে লাইট অফ করে দিল। সারাদিন ক্লান্ত থাকায় সাথে সাথে দুজনেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। তারা তখন বাসায় আসার সময় দোকান থেকে খাবার কিনে আনছিল, সেটাই অল্প খেয়েছিল, তাই এখন আর খাওয়া লাগলো না। রাত 2টা বেজে 4 মিনিট। এমন সময় কায়রান অবস্থান করছে তার গেস্ট হাউসে। রাত 1টা পর্যন্ত বাসায় ছিল, কিন্তু আরশিয়া চলে যেতেই সেও গেস্ট হাউসে চলে আসে। কায়রান সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশে নোহান দাঁড়িয়ে কিছু ফাইল চেক করছে। এর মধ্যে কায়রান আফসোসের কণ্ঠে বলল, বিয়ের দিন রাতে কত কি হয়, গল্প হয়, বাসর হয়, আর আমার বউ বিয়ের রাতে আমাকে রেখে চলে গেছে খুন করতে। কায়রানের এমন কথা শুনে নোহান অবাক হয়ে তাকালো কায়রানের দিকে। মনে মনে বলল, ভাই এত বউ পাগল কবে থেকে হলো রে? নোহানকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে কায়রান বলল, ছি নোহান, তা কি মেয়ে মানুষ নাকি যে মেয়েদের মতো ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আমাকে গেলে খাচ্ছিস? চোখ নিচে নামা। নোহান তাড়াতাড়ি চোখ নামিয়ে কাজ করতে লাগলো। কায়রান আবারও ওইভাবে শুয়ে রইল চুপ করে। এখন সে আরশিয়ার অপেক্ষা করছে, দেখি কখন আসে তার ফ্লেম হার্ট। অন্ধকার প্রাসাদের ভেতরে চলছে ধ্বংসস্তূপ। অন্ধকার প্রাসাদের নিচের রুম থেকে ভেসে আসে মানুষের আর্তনাদ। অগ্নিকর্ণা আর্শ তাদের আর্তনাদের কারণ। সে সোফায় বসে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে রুশান, রায়ান আর সাথে রোজা। তাদের সামনে বাঁধা আছে 2টা পুরুষ, 2 হাত টান টান করে বাঁধা। তাদের গায়ের জামা প্যান্ট খোলা, শুধু একটা ছোট্ট প্যান্ট পরে আছে তারা। পা দুটো টান টান করে বাঁধা, যেন ছোটাছুটি করতে না পারে। একটু আগেই ওদের গায়ে গরম খুন্তি ছ্যাঁকা দেওয়া হয়েছিল, তাই ওইভাবে চিৎকার করছিল। আর উঠে দাঁড়ালো, তার পরনে সেই সাদা শাড়ি এখনও আছে, চুলগুলো আটকানো সুন্দর করে, যেন মুখে না আসে উড়ে।
মুখে কোনো প্রকার মাস্ক নেই। আর্শ হিল জুতো শব্দ করে এগিয়ে গেল তাদের দুজনের কাছে। হাত দিয়ে ইশারা করলো একটু নিচে নামতে। নিচে নামানো হলো তাদের। আর্শ বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, যত্নটা কেন জানি কম হয়ে যাচ্ছে। তোরা কেউ মজা পাচ্ছিস না যত্নে, তাই তো? ছেলে দুটো মাথা নাড়ালো। মুখ দিয়ে গুঙিয়ে কিছু বলছে কিছু, কিন্তু শোনা যাচ্ছে না। মুখে কাপড় বাঁধা তো। আর্শ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। তাই তো এখন নিজে উঠে এলাম, তোকে নিজ হাতে যত্ন করব। আসলে ওরা কেউ পারে না, তবে সমস্যা নেই, আমি পারি তো সব। ছেলে দুটো এখনো নানা করেই যাচ্ছে। আর্শ রোজাকে বলল, রোজা জগ সহ গ্লাস 2টা নিয়ে আয়। রোজা আরশের কথা মতো জগ আর গ্লাস তাদের এনে দিল। সাথে সাথে বিশ্রী গন্ধ ভরে গেল রুমটা। তাদের কোনো সমস্যা হলো না, কারণ তাদের এইসব অভ্যাস আছে। রোজা এনে আরশের হাতে গ্লাস দুটো দিল। আরশ বাঁকা হেসে রোজাকে ইশারা করলো। রোজা ইশারা অনুযায়ী জগের ভেতরে থাকা পুজ ঢেলে দিল গ্লাসের মধ্যে। পুজগুলো অন্তত 2 দিনের জন্য রেখে দেওয়া হয়েছিল। বিশ্রী গন্ধ যেন সারা ঘরে মোমো করছে। ছেলে দুটো পেটের ভেতরে উল্টে দিয়ে আসলো। আরশ বাঁকা হেসে দুজনের মুখোমুখি হলো। রোজাকে বলল, রোজা জগ রেখে আমার হাত থেকে এই গ্লাসটা নিয়ে একটা গ্লাস নেই। রোজা তাই করলো। একটা গ্লাস তুলে নিল। আরশ এবার বলল, রোজা, আমাদের স্পেশাল শরবত খাওয়ানোর শুরু করি এবার। রোজা বাঁকা হেসে বলল। ইয়াস বেবস। বলেই আরশ আর রোজা একসাথে গ্লাসে ঢাকা গন্ধযুক্ত পুজগুলো তাদের মুখের সামনে ধরলো। এক হাত দিয়ে নাক চেপে ধরলো, আরেক হাত দিয়ে গ্লাস ধরে তাদের দুজনকে সবগুলো খাওয়ানো শেষ করলো। শেষ করেই তারা দূরে সরে দাঁড়ালো। ছেলে দুটো নাড়ি ভুড়ি মনে হয় উলট পালট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হড় হড় করে বমি করে দিল। তাও যেন ক্ষান্ত হচ্ছে না, ওইভাবে বমি করতেই আছে। অবস্থা বেগতিক। বমি এখনও হচ্ছে। আরশ, রোজা সহ রুশান, রায়ান হাসলো এইসব দেখে। আরশ 2 হাতে গ্লাভস পরে নিল। তারপর একটা ছুরি নিয়ে তাদের কাছে গেল। গিয়ে ছুরি ঘোরাতে ঘোরাতে বলল, কেমন লাগলো আমার স্পেশাল শরবত? অবশ্য ভালো লাগারই কথা, এত সুস্বাদু শরবত কেউ মিস করে বুঝি? যাই হোক, তোদের মনে অনেক প্রশ্ন, আমি এত স্পেশাল ভাবে তোদের কেন শরবত খাওয়ালাম। ছেলে দুটো নেতেই আছে, মাঝে মাঝে ওয়াক ওয়াক করছে। আর রোজাকে ডাক দিল। রোজা আসলো, তার হাতেও গ্লাভস, সঙ্গে একটা ছুরি। 2 বান্ধবী একসাথে দাঁড়ালো। দাঁড়িয়ে তাদের জিভ টেনে আনলো। আর দাঁতে দাঁত চেপে বলল, প্রত্যেকটা মেয়েকে অশ্লীল কথা বলা, পিরিয়ড যেটা স্বাভাবিক ব্যাপার সেটা নিয়ে প্রতিনিয়ত মেয়েদের টিচ করা, এসব কোনো ভালো ঘরের ছেলেরা আশা করি করে না। সাথে সেদিন নীলিমা নামের যে মেয়েটাকে রেপ করবি বলে তুলে নিয়ে গিয়েছিলি, এসব ভালো ঘরের সন্তানদের কাজ? বাপের টাকার জোরে পুলিশের হাত থেকে বেঁচেছিস, কিন্তু এই অগ্নিকন্যা আর্স থেকে কখনো বাঁচবি না। বলেই জিভ একটানে কেটে দিল। রোজাও একসাথে কেটে দিল। আর তারপর বলল, পুরুষ সঙ্গে বহু জোর আছে না, তাই মেয়েদের নিয়ে গিয়ে ধর্ষণ করতে চাস? তিলে তিলে শেষ করবো তোদের। এদিকে ছেলে দুটো চিৎকার করছে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। কি করে বেরোবে? জিভি তো নেই তাদের। আর রোজার দিকে তাকালো। তারপর দুজনেই একসাথে ছোট্ট প্যানের উপর দিয়েই পুরুষাঙ্গ কেটে দিল। রক্ত বেরিয়ে পড়লো। মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, সাথে নিচ দিয়েও পড়ছে। ছেলে দুটো আর পারছে না। এত অত্যাচার যেন সইছে না। এক্ষুনি জানটা বেরিয়ে যাবে, তাও যেন বেরোচ্ছে না। আর এবার তাদের বলল, শেষ বিদায় দিয়ে দিলাম, গুড বাই। বলেই এবার এক চান্সে গলা কেটে ফেললো। ফিনকি দিয়ে রক্ত বেরোলো লাগলো রোজা আর আরশের মুখে। রোজা আর আরশ নিজেদের দেখলো, কিছু বলল না। আরশ রোশান আর রায়ানকে বলল, এটাকে আস্ত আমার ক্ষুধার্ত শেয়াল আর কুকুরদের দিয়ে এসো, অনেকদিন তারা অভুক্ত। বলে সে আর দাঁড়ালো না। হাতের গ্লাভস খুলে ফেলে দিয়ে চলে গেল। তার সাথে রোজাও চলে এলো। দুজনের মুখে এখনো রক্ত। তারা রক্ত এখনো মোছেনি, আন্না পানি দিয়ে ধুয়েছে। তারা দুজনেই বেরিয়ে এলো অন্ধকার প্রাসাদ থেকে। রোজা জিজ্ঞাসা করল, এখন কোথায় যাবে আরু? আরশ বলল। কায়রানের গেস্ট হাউসে যাব। রোজা দুষ্টু হেসে বলল। জামাইকে ছাড়া বুঝি ভালো লাগে না বেবস? আর সরু চোখে রোজার দিকে তাকিয়ে বলল। ফালতু কথা বন্ধ রাখতো রোজা। রোজা ভাব নিয়ে বলল, উফ, তোর জামাইয়ের প্রতি টান না থাকলেও আমার আছে। বেচারা তা কি করছে জানিও না। আহারে, অজ্ঞান হয়ে গেছিল। কি সুন্দর সুইট মুইট গোলুমলু বর আমার। আরশ বিরক্তিতে চোখ উচ্চারণ করে বলল। তুই যাবি? আমি যাব। কোনটা? রোজা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। তারপর বলল, চলো বেবস, তোমাকে আমি আগে দুলাভাইয়ের কাছে নামিয়ে দেই।
তারপর আমি আমার জামাইয়ের কাছে যাব। আর্শ কিছু বলল না, শুধু চোখ দুটো বন্ধ করে সিটে হেলান দিয়ে রইল। তার সাদা শাড়িতেও রক্তের দাগ, সাথে মুখে তো লেগেই আছে। আর রোজা, তারও একই অবস্থা। সে গাড়ি চালাচ্ছে গন্তব্য কায়রানের গেস্ট হাউস। এই নিশুতি রাতের আধারে দুই নারী খুন করে এলো, যারা অন্য নারীদের অসম্মান করে। তাদের প্রতিশোধ নিয়ে নিল। রাতের আধারে দেখতে পেল না কেউ, তাদের সাক্ষী শুধু এই নিস্তব্ধ রাত, চাঁদ আর জলজল করতে থাকা তারাগুলো। নিস্তব্ধ রাতের মাঝে একটা কালো গাড়ি এসে থামলো কায়রানের গেস্ট হাউসের সামনে। গাড়ি থামতেই গাড়ি থেকে বেরিয়ে এলো আর্শ। সে বেরিয়ে রোজাকে বিদায় দিল। রোজাও বিদায় নিয়ে চৌধুরী ভিলার উদ্দেশ্যে গাড়ি ঘোরালো। আর্শ ভেতরে ঢুকলো, সবাই গেট থেকে সরে দাঁড়ালো। আর্শ একই গতিতে হাঁটতে হাঁটতে চলে গেল সদর দরজার কাছে। সেই সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পেল কায়রান সোফায় বসে আছে আর নোহান দাঁড়িয়ে কাজ করছে। আর্শ ভেতরে ঢুকে হেঁটে যেতেই তার জুতো ঘষার শব্দ হতেই কায়রান আর নোহান সজাগ হলো। ভ্রুকুসকে সামনে তাকাতেই দেখা মিলল সাদা শাড়ি পরিহিতা নারী আর্শ। শাড়ি সাদা নয়, লাল রঙের ডিজাইন করা, তাও ছোপ ছোপ। মুখেরও একই অবস্থা। নোহান মনে মনে বলল, নিশ্চয়ই কাউকে খুন করে এসেছে, তাই তো এমন অবস্থা। এরই মধ্যে ভেসে এলো কায়রানের গম্ভীর কণ্ঠে নোহানকে আদেশ দেয়া। নোহান, তুই এখন চলে যা। নোহান আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা চলে গেল বাইরে। কায়রান উঠে আরশের কাছে গেল। আরশিয়া সিঁড়িতে যেই না পা রাখবে অমনি কায়রান আরশিয়ার এক হাতে টেনে নিজের দিকে ঘোরালো। আরশিয়া দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? এবার আমায় টানলি কেন? সমস্যা তো অনেক ফ্লেমহার্ট, কিন্তু সমাধান তুমি একটাই। কায়রানের এমন কথা শুনে আরশিয়া ভেতর থেকে রাগে ফেটে পড়ছে, যেন দাবানলের মতো, কিন্তু বাইরে শান্ত থাকার চেষ্টা করছে। সে বলল, শাওয়ার নেব, ছেড়ে দে আমায়। কাকে খুন করিস ফ্লেমহার্ট? আপাতত আমার ব্যক্তিগত বিষয়ে কাউকে বলতে ইচ্ছুক নই আমি। তোমার তিন কবুল বলা হাজবেন্ড হই আমি। আরশিয়া একই হেয়ালি সুরে বলল, আই ডোন্ট কেয়ার, বিকজ আমি আমার নিজেকেই বিশ্বাস করি না, সেখানে তিন কবুল বলা হাজবেন্ড তো কল্পনাতেও না। নিজেই নিজেকে বিশ্বাস না করার কারণ কি ফ্লেমহার্ট? আরশিয়া নিজের হাত কায়রানের হাত থেকে ছাড়িয়ে সেটা ঝাড়ি মেরে কায়রানের দিকে দিয়ে সাদাত আঙুল তুলে বলল, কেন করি না সেটা তোকে বলার কোনো ইন্টারেস্টও নেই আমার। বলেই সে চলে গেল সিঁড়ি দিয়ে উঠে রুমের দিকে। রুমটা আপাতত কায়রানের। সে সেই রুমেই ঢুকলো। এইদিকে কায়রান সোফায় গিয়ে আবারও বসলো। নিজেই নিজের মাঝে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, নিজেকে নিজে বিশ্বাস না করলেও এই ভয়াল দানব কায়রান চৌধুরীকে তুমি এত বিশ্বাস করবে যে সামান্য পান থেকে চুন খসে পড়ার কথাটাও তুমি আমাকে বলবে ফ্লেমহার্ট? তারপর সে উঠে দাঁড়ালো। গায়ে থাকা কালো শার্টের বোতাম খুললো, খুলেই সেটা খুলে ফেলে দিল। দেখা মিলল কায়রানের জিম করা দুই বাহুর প্রশস্ত। ভেতরে পড়ে থাকা স্যান্ডো গেঞ্জিটাও খুলে ফেলে দিল। তার পরনে এখন শুধু একটা সাইমাটি আর কালো রঙের মিশ্রে তৈরি ট্রাউজার। কায়রান সোজা কিচেনে গেল। আপাতত রাতের ডিনার রান্না করতে এসেছে, তাও রাত 3টার সময়। সে কিচেনে ঢুকিয়ে ফ্রিজ খুলল, সেখান থেকে গরুর মাংস বের করলো। তারপর সেটা পানির ভেতরে ভিজিয়ে দিল। এরপর পেঁয়াজ, ঝাল, রসুন ছুরি দিয়ে ফসফস করে কাটতে লাগলো, যেন মানুষের মুন্ডু কাটছে সেইভাবে। এইসব কাটাকাটি করতে গিয়ে পিঠের দিকে ঘেমে গেছে, তাও সে না দাঁড়িয়ে ওইভাবেই কাটাকাটি শেষ করলো। তারপর সে প্যান বসালো চুলায়। গরুর মাংস বরফ ছেড়ে দিয়েছে, তাই সে সেগুলো একটা পাত্রে তুলে নিল। বেসিনে দিয়ে আরেকটু ধুয়ে নিল সুন্দর করে। তারপর প্যান গরম হতেই তেল দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপর মাংস দিল, দিয়ে সুন্দর করে কষিয়ে পানি ঢেলে দিল। তারপর সে শসা, গাজর, টমেটো, পেঁয়াজ কাটতে লাগলো সালাদের জন্য। এদিকে রুমের ভেতরে সামান্য একটা তোয়ালে পরে দাঁড়িয়ে আছে আরশিয়া। সে শাওয়ার নিয়ে শাড়ি ধুয়ে এসেছে, কিন্তু বাইরে এসে জামা কাপড় নিতে গিয়ে দেখলো তার তো এখানে কোনো জামা আনা হয়নি। তাহলে থাকবে কিভাবে? আরশিয়া অনেকক্ষণ ধরে ওইভাবে দাঁড়িয়ে থেকে ওয়ার্ড্রোবে গেল। সেখান থেকে কায়রানের একটা সাদা টি শার্ট বের করলো। তারপর সেটা পরে নিল, সাথে কায়রানের ছোট্ট প্যান্ট। আরশিয়া পরে ড্রেসিং টেবিলের সামনে গেল। দেখলো না, খারাপ লাগছে না, আর খাটো অতটাও না, যেমন আছে ঠিকই আছে। সে চুলগুলো আঁচড়িয়ে নিল চিরুনি দিয়ে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছে, তাই চুল শুকনো। আরশিয়া এবার নিজের ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ফোন স্ক্রল করতে করতে নিচে নামলো। নাকে সুস্বাদু রান্নার ঘ্রাণ আসতেই সে ভ্রু কুচকে কিচেনের দিকে তাকালো।
দেখলো কেউ একজন আছে যার গায়ে কিছু নেই, শুধু ট্রাউজার ছাড়া। আরশিয়া মনে মনে বলল, উম, কায়রানকে কোনোদিনও বিনা টি শার্টে দেখিনি। আর রান্না, তার হাত থেকে রান্না খাওয়া ইম্পসিবল। তাহলে ওইটাকে? এইসব ভাবতে ভাবতে সে কিচেনের দিকে গেল। কায়রান পেছনে ঘুরে রাইস কুকার থেকে ভাত বের করে রাখছিল। আরশিয়া টেবিলের ওপর থেকে ছুরিটা নিয়ে হুট করে কায়রানের কাছে গেল, গিয়ে পেছনে হালকা ফুটিয়ে দিয়ে বলল, কে রে তুই? এখানে এইভাবে কি করিস? কায়রান আরশিয়ার দিকে ফিরেই বলল। দেখতে পারছো না? সম্পূর্ণ কথা শেষ করার আগেই সে আরশিয়াকে দেখে কথা বলতেই যেন ভুলে গেল। আরশিয়া যে সাদা শার্ট পরে আছে, এতে যেন তার সৌন্দর্য আরও উপচিয়ে পড়ছে। কায়রান আরশিয়ার এই রূপ দেখে কন্ট্রোললেস হয়ে যাচ্ছে, তাও সে বলল, মাশাল্লাহ, 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 মাশাল্লাহ। আমার বউকে তো সেই লাগছে সাদা টি শার্টে। এদিকে আরশিয়া অবাক হয়ে কায়রানের দিকে তাকিয়েছিল, মানে কায়রান রান্নাও করতে পারে। পরে কায়রানের কথা কানে যেতেই হুঁশ ফিরে বলল। তাতে তোর কি? কায়রান দুষ্ট হেসে বলল, আমারই তো সব ফ্লেম হার্ট। তোমার এই রূপ দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি। বাইরে চান্স তুমি আমাকে সিরিয়াস করে পাগল করার চেষ্টা করছো নাকি তোমার প্রতি, ফ্লেম হার্ট? আরশিয়া ফোন স্ক্রল করতে করতে সোফায় গিয়ে বসে ওইভাবেই বলল, এই অগ্নিকন্যা আর কাউকে সিডিউস কোনোদিন করেনি, আর না এই জীবনে করবে। কায়রান বাঁকা হাসলো, কিছু বলল না। তারপর সে সব রান্না কমপ্লিট করে ডাইনিং টেবিলে সাজালো। সব কিছু গুছিয়ে সে উপরের রুমে গেল শাওয়ার নিতে, কারণ সে একদম ঘেমে ঝরঝর করছে। মনে হচ্ছে গোসল না করে থাকা যাবে না। এইদিকে আরশিয়া ডাইনিং টেবিলে গেল, গিয়ে প্লেটে অল্প ভাত আর ভুনা মাংস নিল, সাথে সালাদ নিয়ে খেলো। না, ভালোই লাগছে, গ্রহণযোগ্য। তারপর সে খেয়ে নিল ভাতগুলো। এদিকে কায়রান ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো আরশিয়া হাত ধুয়ে আসে। কায়রান নিচে নেমে আরশিয়াকে দেখে আফসোসের সুরে বলল, বউ, এটা কোনো কথা? বউর অপেক্ষা করে যে আমার সাথে খাবে, আর করলাম সব আমি। কেন বউ, আমার জন্য একটু অপেক্ষা করতে পারো নি? আরশিয়া ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল। অগ্নিকন্যা আর কারোর জন্য অপেক্ষা করে না। বলেই সে চলে গেল। কায়রান বিড়বিড় করে বলল। কপাল করে বউ পেয়েছি আমি একটা। তারপর সে প্লেটে ভাত মাংস নিয়ে খেয়ে নিল। সে নিজের গেস্ট হাউসে এসে প্রায় রান্না করেই খায়। এইসব রান্নায় সে ইউটিউব দেখে শিখেছে। প্রথমে হতো না, কিন্তু এখন সুন্দর হয়। রোজার গাড়ি এসে থামলো চৌধুরী ভিলাতে। রোজা গাড়ি পার্ক করলো, তারপর ভিতরে ঢুকলো। সে রিহানের রুমে গেল, এক পলক রিহানের দিকে তাকিয়ে দেখলো রিহান এখনও ঘুমিয়ে আছে। থাকবে না কেন? রোজা তো যাওয়ার আগে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করেছিল, তাই এখনও ঘুমিয়ে আছে। রোজা সোজা ওয়াশরুমে ঢুকলো, তার এখন শাওয়ার নেওয়া জরুরি, তাই সে শাওয়ার নিল। 15 মিনিট পরে বেরিয়ে এলো। তার সাথে আনা ব্যাগের ভেতরে থাকা একটা কালো রঙের 3 পিস বের করে পরে নিল। সে চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিল। এরপর সে রিহানের কাছে গেল, গিয়ে বালিশ কোণে ঠেকিয়ে মাথা রেখে তাকিয়ে রইল রিহানের মুখের দিকে। ওইভাবে কিছুক্ষণ থাকার পর সে বলে উঠল, উফ, তোমার ওই নিষ্পাপ মুখ দেখে তাকালে আমার হার্টবিট কেঁপে ওঠে। রিহান, যেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম তখন বুকের ভিতর টিপ টিপ আওয়াজ তুলে যেন হার্টবিট নাচ করছিল, শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার আশেপাশে থাকার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। আমি এত বড় বিজনেস রেখে তোমার কোম্পানিতে এমপ্লয়ি সেজে কাজ করতে এসেছিলাম, কারণ একটাই, তুমি। কিন্তু তোমার মন আমি পেলাম না, তবে খুব দ্রুত পেয়ে যাব আমার প্রিন্স। এরপর রোজা রিহানের দু গাল ধরে টেনে দিতে দিতে বলল, আমার গোলুমলু জামাইটা কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে দেখো। আমারও ঘুম পাচ্ছে খুব, আর আজকের ঘুমটা হয়তো আমার জীবনের সব থেকে সেরা ঘুমটা হবে। রিহান, বলি রোজা রিহানের বুকে মাথা রাখে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রিহানও ঘুমের মাঝে রোজাকে নিজের মাঝে মিশিয়ে নিল। রোজা যেন শান্তি পেল, চোখ বন্ধ করলো, হারিয়ে গেল ঘুমের রাজ্যে। কায়রান খাবার শেষ করে বেসিংয়ে গেল হাত ধুতে। তারপর টিস্যু দিয়ে হাত মুছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:05 বাজে। একটু পরেই আজান দেবে ফজরের। কায়রান সোজা নিজের রুমে গেল, গিয়ে দেখলো আরশিয়া বেডে শুয়ে আছে, গায়ে ব্ল্যাঙ্কেট চড়ানো। কায়রান দরজা লক করে বেডের দিকে তা যেতেই আরশিয়া একটা বালিশ কায়রানের দিকে ছুঁড়ে মেরে বলল, খবরদার মিস্টার কায়রান চৌধুরী, বেডে আসার চেষ্টা করলে ফল ভালো হবে না। চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়েন।
কায়রান কাঁদো কাঁদো ফেস করে সোফায় চলে গেল। বিয়ে করেও শান্তি নেই, এর থেকে যেন চিরকুমার থাকাই ভালো ছিল। কায়রান গিয়ে সোফাতে শুয়ে পড়ল। ক্লান্তি এত পরিমাণ যে সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। আর সেও চোখ বুজে নিল। সূর্যের আলো জানালার পর্দার ফাঁক গলে আরশিয়ার মুখে পড়তেই সে মুখ কুঁচকে ফেলল। কিছু সেকেন্ড ওইভাবে থেকেই হুট করে চোখ খুলতেই সামনে দেখতে পেল কায়রান ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর একটা সাদা টাওয়াল। আরশিয়া প্রথমে চমকে গেল, তারপর হুট করে উঠে বসলো। বসে ভ্রু কুঁচকে সোজাসুজি জিজ্ঞাসা করল। এখানে কি করছিস তুই? কায়রান চেয়ারে একটু হেলান দিল, ঘাড় এপাশ ওপাশ করে আরশিয়ার দিকে তাকিয়ে বলল। আমার ফ্লেম হার্ট যেন মশার শিকার না হয়, সেজন্য পাহারা দিচ্ছিলাম। আরশিয়া দাঁতে দাঁত চেপে বলল। তোর পাহাড়ের গুষ্টি মারি আমি। ফার্দার যদি ওইভাবে তোকে আমাকে দেখতে দেখি না, জাস্ট খুন করে দেব তোকে, কোনো বাক্য প্লাস লাইসেন্স ছাড়াই। মাইন্ড ইট। কথাগুলো আপাতত আমার এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে ফ্লেম হার্ট। আরশিয়ার রাগে তীর তীর করছে। এখানে থাকলে সে সত্যিই কিছু করে দেবে, তাই সে বেড থেকে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে জোরে দরজা লাগিয়ে দিল। কায়রান মুখে হাত দিয়ে চিৎকার করে বলল। ফ্লেম হার্ট, আসতে। এত জোরে দরজা লাগিয়ে সবাইকে নেগেটিভ ভাবছ কেন? ইস, এখন কি ভাবছে সবাই? বাসরাতে বউ কাছে ছিল না, এখন কাছে আছে বলে এইভাবে জোরে জোরে দরজা লাগিয়ে এখন বাসর করছে। সে ফ্লেম হার্ট, তুমি বড্ড নেগেটিভ মাইন্ডের। আরশিয়া মাত্র ব্রাশটা নিয়েছে, অমনি কায়রানের এইসব বাক্য শুনে সে ওইভাবে ব্রাশ হাতে বাহিরে আসলো। কায়রান আরশিয়াকে দেখে উঠে দাঁড়ালো। আরশিয়ার এক হাতে ব্রাশ আছে, সে ওইভাবে কায়রানের কাছে আসতে আসতে বলল। কি বলছিলেন যেন আপনি? কায়রান ভাবুক হয়ে বলল। সেম কোয়েশ্চেন আমারও। কি বলেছিলাম আমি? আরশিয়া কায়রানের কাছে আসলো। কায়রান পিছিয়ে গেল। এভাবে পিছিয়ে যেতে যেতে কায়রান দেয়ালে গিয়ে হেলান দিল। আরশিয়া দু হাত দেয়ালে দিয়ে বন্দি করে নিল কায়রানকে। সে এক ভ্রু উঁচিয়ে বলল। হ্যাঁ, কি যেন বলছিলে? আমি বড্ড নেগেটিভ মাইন্ড, রাইট? কায়রান ওইভাবেই বলল। বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম, হয়তো ভুলে গেছে। কায়রানের এমন খাপছাড়া কথা যেন আরশিয়ার রাগ আরও 10 গুণ বাড়িয়ে তুলছে। সে এইবার কায়রানের আর একটু কাছে আসলো। আরশিয়া জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে, যার দরুন আরশিয়ার গরম নিঃশ্বাস কায়রানের গলায় উপচে পড়ছে। আরশিয়া দু হাত উঁচু করল, তারপর কায়রানের মুখের দিকে তাকিয়ে ঘাড় কাত করে চোখের দিকে তাকিয়ে বলল। সো মিস্টার কায়রান চৌধুরী, নেগেটিভ মাইন্ড। আমি রাতে ছিলাম না, এখন বাসর করছি। হ্যাঁ, তো নেগেটিভ মাইন্ড কাকে বলে জানেন আপনি? কায়রান ইনোসেন্ট ফেস করে বলল। ফ্লেম হার্ট, নেগেটিভ মাইন্ড কি, কাকে বলে? আরশিয়া বাঁকা হাসলো। সে কায়রানের ঘাড়ের কাছে আসলো। কায়রানের গলা আর ঘাড়ের মাঝখানের অংশে জোরে একটা কামড় দিয়ে ধরে রাখলো। কায়রান ব্যথা পেল, কিন্তু সেটা চোখ বন্ধ করে শুয়ে নিল। দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল। আরশিয়া ওইভাবেই ধরে রাখলো প্রায় 5 মিনিট, তারপর ছেড়ে দিল। কায়রানের মুখ দেখে বাঁকা হাসি দিল। সে এবার কায়রানের মুখের দিকে তাকিয়ে বলল। এটাকে কি বলে জানেন? নেগেটিভ মাইন্ড বলে। সামান্য পদের নেগেটিভ মাইন্ড এটা, আর বড় পদের নেগেটিভ মাইন্ড দেখবেন আপনি। কায়রান সবেমাত্র আরশিয়ার কথা শুনে চোখ মেলে তার দিকে তাকালো। এর মধ্যে আরশিয়া হুট করে কায়রানের টাওয়াল টান দিয়ে খুলে ফেলল। এত তাড়াতাড়ি হলো যে কায়রান ধরার সুযোগ পর্যন্ত পেল না। আরশিয়া টাওয়ালটা খুলে দূরে ছুঁড়ে দিল। কায়রানের পরনে ছোট্ট একটা প্যান্ট আছে। কায়রান তাড়াতাড়ি হাত রেখে বলল। এই 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 ফ্লেম হার্ট, এটা কি করলে? টাওয়াল কোথায় দিলে? আরশিয়ার তো হাসি লাগছে কায়রানের অবস্থা দেখে। সিরিয়াসলি, নাকি ভয়াল দানব, অথচ কেমন করছে। সে কায়রানের মুখের দিকে তাকিয়ে বলল। জাস্ট আমার নেগেটিভ মাইন্ড নেগেটিভ চিন্তা করে, তো তাই খুলে ফেললাম ভাই। বলেই সে ওয়াশরুমে ঢুকে গেল। এইদিকে কায়রান গিয়ে আগে টাওয়াল পরে নিল, তারপর বিড়বিড় করে বলল। এমন বউ ঘরে ঘরে হোক। স্বামীর ইজ্জত লুটার জন্য হলে এমন বউ ঘরে ঘরে থাকা উচিত। আমিন। আরশিয়া শুনতে পায়নি, কারণ কায়রান বিড়বিড় করে বলেছে তাই। কায়রান এবার ওয়ার্ড্রপ থেকে নিজের রাখা কালো শার্ট আর জিন্স নিয়ে পড়তে যাবে, এমন সময় তার ফোনে কল আসলো। সে ফোনের দিকে তাকিয়ে দেখলো নোহান কল দিয়েছে। কায়রান রিসিভ করতেই ওপাশ থেকে নোহান কি বলল সেটা শোনা না গেলেও কায়রান দাঁতে দাঁত চেপে বলল। কুত্তার বাচ্চাদের ধরে রাখ, আজকে ওদের শেষ দিন। আমি আসছি রেডি হয়ে, 15 মিনিট ওদের রাখ। বলেই কল কেটে দিল। তাড়াতাড়ি কাপড় পরে নিল, তারপর চুলগুলো সেট আপ করে নিল। সব কিছু ঠিকঠাক করে ফোন হাতে নিল। ওয়াশরুমের দরজার কাছে এসে বলল। ফ্লেম হার্ট, আমার জরুরি কাজ আছে,
আমি চলে যাচ্ছি, রান্না করা আছে, তুমি খেয়ে নিও। বলেই কায়রান চলে গেল। আর সে শুনলো কিন্তু পাত্তা দিল না। সে প্রায় একেবারে রেডি হয়ে বেরিয়ে এলো। এখন সে অফিসের গেট আপ পড়েছে। এসব বিয়ে হ্যান ত্যান করতে গিয়ে অফিসে যাওয়া হয়নি কয়দিন। আজকে যেতে হবে নতুন ব্যবসা। সে নিজের চুল শুকিয়ে একপাশে ক্লিপ দিয়ে আটকে নিল। তারপর মুখে হালকা ক্রিম আর ঠোঁটে খয়েরি রঙের হালকা লিপস্টিক দিল। ব্যাস শেষ। সে এবার রুম থেকে বেরোলো, নিচে গেল। ডাইনিং টেবিলের ওখানে গিয়ে দেখলো পরোটা আর আলু ভাজি সাথে ডিম পোস্ট। নিশ্চয়ই কায়রানি করে রেখেছে। আরশিয়া বসে খেলো একটু, তারপর হাত মুখ মুছে পানি পান করে উঠে পড়ল। কাল থেকে তার মনটা কেমন মরা হয়ে গেছে যেন। কারণ একটাই, নোভা তার কাছে নেই। সবসময় কেমন সাথে থাকে, দৌড় দেয়, সারাক্ষণ ঘেউ ঘেউ করে। এইসব বিষয়ে খারাপ লাগছে। তবে অফিস শেষে সে নোভাকে গিয়ে আনবে। ও বাইরে চলে গেল, দেখলো একটা নেভি ব্লু কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। সে সেটাতে উঠে বসলো, গাড়ি চালাতে লাগলো তার অফিসের পথে। সকাল 8টা 2 বাজে। আরিয়ান আর আনিশা অনেক আগেই উঠেছে। উঠে তারা নামাজ পড়ে ফ্রেশ হয়ে আসিফ চৌধুরীর কাছে গেছে। রিয়ানা কাল রাত 12টার সময় চলে গেছে তার মামার কাছে। সে ওই বিয়ের পর থেকে রুম থেকে বেরোয়নি আর না কোনো শব্দ পেয়েছে। শাওয়ার ছেড়ে বসে তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল, জানে না কিছু। যখন উঠল তখন বাজে 11টা। সে বাড়ি ফাঁকা দেখলো, কোনো হইচই নেই। তাই সে প্রথমে নানুর ঘরে গেল, না নেই। তারপর মামুদের ঘরে, ওমা ওরাও কেউ নেই। রিয়ানার যেন এবার ভয় লাগছে। তাই সে সোজা আরিয়ানের রুমে গেল। গিয়ে আরিয়ানকে ডাক দিল। আরিয়ান বেরিয়ে আসতেই সে সোজা জিজ্ঞেস করলো, আরিয়ান, বাড়ির সবাই কোথায় গিয়েছে? আরিয়ান প্রুকুসকে বলল, কেন তুই জানিস না? না, আমি ঘুমিয়েছিলাম, শোনা যায়নি কিছু। আব্বু মিনি হার্ট অ্যাটাক করেছে। এটা শুনে যেন রিয়ানার মাথা ঘুরে উঠল। সে যেতে চাইলো, আরিয়ান আরিশার দিকে তাকালো। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তাই সে নিজেই দিয়ে আসলো। এখন সকালবেলা তারাও গেল। অপরদিকে রোজা এখনও ঘুম থেকে ওঠেনি। ওইভাবে রিহানকে জড়িয়ে আষ্টে পিষ্টে ঘুমিয়ে আছে। রিহানের ঘুমের ইঞ্জেকশন কেটে গেছে। সে পিট পিট করে চোখ তুলে তাকালো। চোখের পাতা যেন এখনও ভারী হয়ে আছে। তার মধ্যে অনুভব করলো কোনো কিছু যেন তার উপরে ভালোই ভর করেছে, তাকে আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে। ঘুমের রেশ এখনও পুরোপুরি কাটছে না। সে হাতড়িয়ে দেখতে চাইল কি আছে তাকে এইভাবে রাখা। রিহানের হাত জোড়ার লম্বা চুল গিয়ে ঠেকল। সাথে সাথে ঘুম উড়ে গেল চোখের পাতা থেকে। সে তড়িঘড়ি করে উঠে বসে রোজাকে সরালো নিচের থেকে। রোজার ঘুম ছুটে গেল। সে রিহানের দিকে তাকিয়ে ঘুম কাটাতে কাটাতে বলল, উফ জামাইজান, এভাবে কেউ ফেলে দেয় বুঝি? উফ, আমি ব্যথা পেয়েছি তো। রিহান রোজার দিকে তাকালো। তাড়াতাড়ি বেড থেকে নেমে দাঁড়িয়ে বলল, এই তুমি এখানে কেন? রোজা চুলগুলো ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে বলল, বাহ রে, আমার ঘর, আমার সংসার, আমার জামাইজানের বুক। আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? কেন বিয়ে করলেন মিস রোজা আপনি আমাকে? আমি যে আমার জারা পাখিকে। রিহানের সম্পূর্ণ কথা শেষ করার আগেই রোজা বেড থেকে নেমে টেবিলের ওপরে রাখা পিস্তলটা হাতে নিয়ে রিহানের গালের ভেতরে ঢুকিয়ে দিয়ে সাবধানী বাণী বলল, নো নো জামাইজান, নো। তোমার অন্য কোনো মেয়েকে পাখি বলে ডাকা রাইট। আমি তোমার অর্ধাঙ্গিনী মিসেস রোজা তালুকদার। এই জীবনেও কেন, পরে কালেও দিব না। রোজার মতো সরল সোজা মেয়ের হাতে বন্দুক দেখে রিহান অবাক। সে কোথাও বলতে পারছে না। রোজা যেন বুঝলো, তাই পিস্তল সরিয়ে আনলো। রিহান অবাক হয়ে বলল, রোজা আপনার হাতে পিস্তল কেন? রোজা বাঁকা হেসে পিস্তল ঘোরাতে ঘোরাতে বলল, মাফিয়াদের হাতে পিস্তল থাকে না তো কি, সামান্য জনগণের হাতে থাকবে পিস্তল? জামাইজান, এই জামাই বেড়া, তোরে কইছি জামাইজান। রিহান অবাকে সুরে বলল, মানে আপনিও একজন মাফিয়া মিস রোজা? আর সেখানে তুই আমাকে মিস রোজা বলিস কেন? একটু তো সোনা ময়না টিয়া কলিজা ফুসফুস লিভার কিডনি এইসব বলে ডাকতে পারিস। আরও আছে বউ সোনা পাখি। না, পাখি ডাকা বারণ। ওই পাখি আমাকে কোনোদিন ডাকলে অথবা ওর মুখ থেকে বের হলে দেখলে সত্যি জামাইজান আপনার মুখের ভিতরে আমার পিস্তলের সব কয়টা গুলি পিস্তল করবে। রিহান তো বারবার অবাক হচ্ছে। সে বলল, মানে আপনি মাফিয়া এই তো? হ্যাঁ জামাইজান, আপনি অগ্নিকন্যার আশ ওরফে আসিয়া খানের যার ব্যবসা সন্টু মন্টু কিউটি মিউটি সুইট বেস্ট ফ্রেন্ড, সে মাফিয়া। আর মাফিয়ারা না কেমন হয় যাই জানো।
রিহান কপালে হাত দিয়ে বেরিয়ে বসে পড়ল। রোজা তাড়াহুড়ো করে রিহানের কাছে এসে কপাল গলা চেক করে বলল, কি হয়েছে জামাইজান, এমন করছো কেন? ডাক্তার ডাকবো? রিহান রোজাকে নিজের থেকে সরিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, দেখেন মিস রোজা, বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আমি জানতাম না ঘোমটার আড়ালে আপনি বসেছিলেন। এখন আমি এই বিয়ে মানি না, সমস্যা নেই, আপনাকেও মানতে হবে না, ডিভোর্সের ব্যবস্থা আমি করব। বলতে না বলতেই রোজা পিস্তল রিহানের বুকের বাম পাশে রেখে বলল, গুল্লি কি চালিয়ে দেব জামাইজান? আপনারে কইছে আমি যে ডিভোর্স নিব? আমি ফার্দার যদি ডিভোর্সের কথা আমি শুনছি, সত্যি সত্যি টিগারে চাপ দিয়ে কলিজা উড়িয়ে দিব জামাইজান। রিহান বারবার শুধু অবাক হচ্ছে। এমনিতেই তার মন ভালো নেই, তার যারা পাখি তার হলো না, কায়রানকে বিয়ে করলো, আর সেখানে এই রোজা মেয়েটা তার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে। সে আর দাঁড়ালো না, উঠে দাঁড়ালো। দরজার কাছ পর্যন্ত আসতেই শুনতে এলো রোজার মুখে এমন একটা গান যেন রোজা গাইছে। যৌবনটা বৃথা গেল আমার, জামাইজান টাকা দেখলো না। আমার মতো ইনোসেন্ট মেয়েটার কাছে আসলে যে তার ঠকার মতো না। আহা। রিহান রোজার দিকে তাকিয়ে ভ্রুকুসকে বলল, এই গান? রোজা মুখ ঘুরিয়ে বলল, মিসেস রোজা তালুকদারের কুখ্যাত গানটা। রিহান আর দাঁড়ালো না। এখানে যদি আর 1 সেকেন্ড থাকে নিশ্চিত সে পাগল হয়ে যাবে। তাই সে বেরিয়ে গেল। রিহান বেরিয়ে যেতেই রোজা হেসে দিল, কারণ সে রিহানকে জ্বালাতন করতে পেরেছে। বেচারি অতিষ্ঠ হয়ে বেরিয়ে গেল। আহারে, আফসোসের নিঃশ্বাস ফেলল রোজা। তারপর সে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হতে। আরশিয়া অফিসে এসে ফাইল চেক করছিল। এমন সময় হুট করে দরজা না নক করেই রুশান, রায়ান আর রোজা ভিতরে ঢুকলো। আরশিয়া ভ্রু কুঁচকে তাদের দিকে তাকালো। রুশান বলল, আর আমাদের গুপ্ত কারাগার আগুনে পুড়ছে, আর সেই গুপ্তঘরের আশেপাশে লাশ আছে। আর্শ চোখ বন্ধ করলো, তারপর বলল, যাদের শাস্তি আমরা ওই গুপ্ত কারাগারে নিয়ে গিয়ে দিতাম তাদের প্রত্যেকের লাশ। আর রায়ানের কথা সম্পূর্ণ না বলতেই আর্শ দাঁতে দাঁত চেপে বলল, আর আর কি? রোজা বলল, আরও ওইখানে অনেকগুলো নিষ্পাপ বাচ্চার লাশ আছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশের টিম সেখানে পৌঁছে গেছে, ইনভেস্টিগেশন করছে। আর্শ হাতের ফাইলটা জোরে ছুঁড়ে ফেললো টেবিলের উপরে। উঠে দাঁড়ালো, ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে ওদের উদ্দেশ্যে বলল, সবাই আয় আমার সাথে ফার্স্ট। সবাই তার পিছু পিছু গেল। আরশিয়া অফিস থেকে বেরিয়ে আসতেই নোভা ঘেউ ঘেউ করতে করতে আরশিয়ার কাছে আসলো। আরশিয়া নোভার মাথায় হাত বুলিয়ে রোজাকে বলল, নোভা রোজাকে সরি রোজা নোভাকে নে তুই। রোজা নিল। আরশিয়া ড্রাইভিং সিটে বসলো, রোজা সামনে আরশিয়ার সাথে বসলো, আর রুশান, রায়ান আর নোভা পেছনে। আরশিয়া ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। চলে গেল একদম জনমানবহীন রাস্তায়। প্রায় 30 মিনিট পর পৌঁছালো শুনশান এক জায়গায়। রাস্তার দুপাশে বাগান। আরশিয়া নেমে গেল, সাথে সবাই নামলো। আরশিয়া নেমে বাম পাশের জঙ্গলে ঢুকে গেল। গভীর জঙ্গল তারা হেঁটে গেল। কিছু দূর হাঁটতেই মানুষের গম গম শব্দ শুনতে পেল। আরশিয়ারা ভেতরে গেল, আর একটুক্ষণ পর দেখা মিলল জ্বলতে থাকা এক কারাগারের। প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখনও আগুন জ্বলছে। কারাগারের আশেপাশে এখনও পুলিশরা হাঁটাহাঁটি করছে, সাথে লাশগুলো পড়ে আছে। নিষ্পাপ বাচ্চাগুলো কেমনভাবে গড় হয়ে শুয়ে আছে রক্তের মধ্যে। আরশিয়া হেঁটে আসলো, যেই সে ভেতরে ঢুকবে অমনি পুলিশ কর্মকর্তারা তাকে বাধা দিল। আরশিয়া দাঁতে দাঁত চেপে বলল, শালা 2 টাকার পুলিশ, আমাকে ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিস না? পাওয়ার দেখাস আমাকে, পাওয়ার? হ্যাঁ। রোশান তাড়াতাড়ি এসে পুলিশকে বলল, ওনাকে ভিতরে ঢুকতে দাও, কারণ এইটা তার রাজ্য, আর উনি অগ্নিকন্যা আর্টস। মারতে না চাইলে আশা করি সরে দাঁড়াবে। পুলিশগুলো ভয়ে কাঁপতে কাঁপতে সরে গেল। আরশিয়া ভেতরে ঢুকলো, ঢুকে বাচ্চাদের কাছে গেল। সেখানে হাঁটু গেড়ে বসলো, তার ডান হাত ছুঁয়ে দিল সব বাচ্চাদের মাথায়। চোখ বন্ধ করে দাঁতের দাঁত চেপে বলল, সোনারা, কোনো টেনশন করিস না, আমি অগ্নিকন্যা আর্শ। তোমাদের জন্য আমি সোনারা, আমি ওই জানোয়ারদের শেষ করব যারা এমন নিষ্পাপ বাচ্চাদেরও ছেড়ে দেয়নি। এটা আমি সত্যি করে বলছি। তোমাদের মাথায় হাত রেখে বললাম। তারপর সে উঠে গেল। ছেলেদের রাশগুলো কাছে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক হয়েছে, তোদের মৃত্যু খুব ভালো, তোদের শাস্তি তো এটাই। তারপর হিংস্রভাবে বলল, যে জানোয়ার এমন ফুলের মতো নিষ্পাপ শিশুদের মেরে ফেলেছে তাদের আমি তিলে তিলে দুনিয়া থেকে বিদায় দেব।
এটা অগ্নিকোণা আরশের প্রতিজ্ঞা। বলেই সে আর দাঁড়ালো না, চলে গেল। তার সাথে রোজা, রুশান, রায়ান আর নোভা দৌড়ে বাইরে চলে এলো। আরশিয়া ওদের বলল, রোজা নোভাকে নিয়ে গাড়িতে বস, আর রুশান রায়ান তোমরা প্রাসাদে যাও ফার্স্ট। রুশান আর রায়ান মাথা নাড়িয়ে চলে গেল, আর রোজা গাড়িতে উঠে বসলো। আরশিয়া গাড়ি চালাতে লাগলো। বাড়ির উল্টো পথ ধরে তারা আপাতত কোথাও যাচ্ছে, এটা রোজা জানে না। সে চুপচাপ আছে, নোভার মাথায় হাত বুলিয়ে দিতে লাগ। শুয়োরের বাচ্চা, কি ভেবেছিলে তোরা পালিয়ে যাবে আমার হাত থেকে? এই ভয়াল দানব কারণ চৌধুরীর হাত থেকে তোরা পালিয়ে যাবে? নো, নেভার। শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, আজীবন বেঁচে থাকতে না। কথাগুলো বলেই কায়রান সামনে বাঁধা লোক দুটোর হাঁটুতে গুলি ছুঁড়ল। ভেসে আসলো তাদের মরণ আর্তনাদ। কায়রান বন্দুক ছুড়ে দিল পাশে থাকা নোহানের দিকে। সেটা গ্যাস করল সে। আজকে নোহান বাইরে যায়নি, কায়রানের সাথেই আছে। কায়রান তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি ভেবেছিলে আমার পিঠ পিছিয়ে ছুরি চালাবি আর আমি ধরতে পারবো না? তোদের কি মনে হয় আমি দুধ ভাত খেতে খেতে এইখানে এসে পৌঁছেছি? হ্যাঁ বল, কি মনে হয় তোদের? শালা, স্পিক আপ, স্পিক উইথ ইউর ফাকিং মাউথ। শেষের কথাটা কায়রান জোরে চেঁচিয়ে বলল। বাধা লোক দুটো কেঁপে উঠল কায়রানের ভয়ে, এমনকি শুকিয়ে যাচ্ছে। তারপর এরকম হিংস্রভাবে বলা কথায় তারা আরও ভয় পাচ্ছে, মুখ থেকে কথা বেরোচ্ছে না। কায়রান এবার নোহানকে আদেশ করল, মুখের ভাব কঠিন রেখেই। নোহান, এ পাত্রে দেখ, রক্ত আছে, যেটা মানুষের। আজ 5 দিন ধরে পচে যাচ্ছে। যা, বড়দের ক্লাসে ঢেলে আন, ফাস্ট। নোহান তাড়াতাড়ি গেল পাত্রের কাছে, গিয়ে সরা উঁচু করতেই রত্রের পচা বিশ্রী গন্ধ নাকে বাড়ি দিল। তার পেটের ভেতরে যেন সব উলট পালট হয়ে গেল। উল্টি আসলো, তাও বহু কষ্টে নিঃশ্বাস চেপে রেখে 2 গ্লাস রক্ত ঢেলে আনলো। এরে কায়রানের ওখানে গেল। কায়রান নোহানের হাত থেকে গ্লাস দুটো নিল। নোহান তাড়াতাড়ি চলে গেল সেই জায়গা থেকে একটু দূরে দাঁড়িয়ে মন ভরে নিঃশ্বাস নিতে লাগলো। কায়রান তাদের কাছে গেল, গ্লাস দুটো নিচে রাখলো। তারপর লোক দুটো ডান হাতের বাঁধন খুলে দিল। তাদের পায়ে গুলি লাগায় এমনি আধমরা হয়ে আছে। কায়রান এবার গ্লাস দুটো তাদের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার কথা শুনে শাস্তি কম, না শুনলে শাস্তি বেশি। আমি তোর বুঝতে পারছিস, তাই তাদের গ্লাস হাতে নিয়ে শেষ করতে হবে এগুলো। লোক দুটোর তো নাকে গন্ধ যেতেই উল্টে আসলো, গলার কাছে এসে আটকালো। তবুও নিল গ্লাস দুটো হাতে। যদি না নিত তাহলে হয়তো কায়রান আরও হিংস্র হতো, তাই তারা নিল। তারপর নিঃশ্বাস বন্ধ করে একেবারে সব গ্লাস খালি করলো। পান শেষ হতেই তাদের পেটের সব কিছু উল্টে দিল। গলার কাছে থেকেও উগড়ে চলে এলো, সাথে সাথে বমি করে দিল। কায়রান সরে দাঁড়ালো, আর ওরা ওইভাবে বমি করতেই থাকলো। তারা যখন নিচু হয়ে বমি করছে, কায়রান ঠিক তখনই ওদের বুক বরাবর 2টা ছুরি ছুঁড়ে মারল। ওদের বুকের বাম পাশে হার্টবিটের 2 ইঞ্চি উপরে গিয়ে ছুরি ঢুকে গেল। ওরা সেই জায়গায় টালমাটাল হয়ে গেল। বমি আর হচ্ছে না, কিন্তু বুক থেকে অগণিত রক্ত পড়ছে। নিঃশ্বাসটা একই বুঝি গেল। কায়রান দূর থেকেই এবার গুলি ছুড়ল। পরপর 7-8টা শেষ। তাদের নিঃশ্বাস ওখানেই। তারপর হাতে থাকা ছুরি নিয়ে গেল, একটানে গলা থেকে মাথা আলাদা করে দিল। রক্তের ফোঁটা আসলো কায়রানের মুখে। সে ছুরিটা ফেলে দিল। তারপর টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে বাইরে যেতে যেতে নোহানের উদ্দেশ্যে বলল, এই দুটোকে সুন্দরভাবে কাটাকাটি করে হিংস্র কুকুরদের দিয়ে আয় ইমিডিয়েটলি। আমার মনটা বুকে দেখার জন্য অস্থির হয়ে গেছে, ফাস্ট। বলেই সে বাইরে চলে গেল। নোহান বিড়বিড় করে বলল, যত জ্বালা আমার, আল্লাহ কি বিভৎসভাবে খুন করলো, ছি, এই পচা রক্ত পান করালো, ওয়াক, থু, ছি, আমার তো এখনো মনে আসলেই বমি আসছে, ওয়াক। তারপর তাড়াতাড়ি সে দুটো গার্ডকে কল দিল। তারা ভেতরে আসতেই নোহান বলে দিল সব কি করতে হবে। তারপর সে চলে গেল বাইরে, গিয়ে দেখলো কায়রান নেই, তার মানে গাড়িতে বসে আছে। নোহান সোজা ড্রাইভিং সিটে গিয়ে বসলো। পেছনে ফিরে তাকাতেই দেখলো, দেখা মিলল কায়রান সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। নোহান এখন কোথায় যাবে জানে না, তাই আস্তে করে বলল, ভাই কোথায় যাব এখন? আমার বউয়ের কাছে। নোহান আমতা আমতা করে বলল, ভাই ভাবি কোন জায়গায় আছে মানে? তোর ভাবির অফিসে চল। নোহান আর কথা বাড়ালো না, সোজা আরশিয়ার অফিসের দিকে অগ্রসর হলো। আরশিয়ার রোজা সেই সময় উল্টো পথ ধরলেও আবার কি মনে করে কোথাও না গিয়ে আরশিয়া নিজের অফিসে আর রোজা চৌধুরী ভিলাতে যায়। তারপর রিহানকে নিয়ে আসিফ চৌধুরীর কাছে রওনা দেয়। আসিফ চৌধুরী এখন মোটামুটি অনেক সুস্থ আছে। ডক্টর একটু আগেই চেক করে গেল আর বলল আজকে রিলিজ করে দেবে।
তাকে বাড়িতে নিয়ে গিয়ে 2-1 দিন রেস্ট থাকলে কোনো প্রবলেম হবে না। রোজা আর রিহান মাত্র আসলো। এসে দেখতে পেল আসিফ চৌধুরী হেলান দিয়ে বসে আছে আর নাফিজা চৌধুরী তাকে স্যুপ খাওয়াচ্ছে। জামিলা চৌধুরী চলে গেছে বাড়িতে, তার অসুস্থ লাগছিল, তাই আরিয়ান রেখে আসছে। আরিয়ান তাকে বাড়িতে পৌঁছে নিজের অফিসে গেছে, জরুরি মিটিং আছে, তার মধ্যে কাজ অনেক। রিয়ানা আসিফ চৌধুরীর পাশে গা ঘেঁষে বসে আছে আর আরশিয়া কেবিনে রাখা সোফাতে বসে আছে চুপচাপ। রোজা গিয়ে আসিফ চৌধুরীকে লম্বা সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মামা শ্বশুর, কেমন আছেন? আসিফ চৌধুরী কোনো মতে হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। এই তো বৌমা, আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা ফট করে বলল, কি মামা শ্বশুর, আমি ভালো আছি কি না একবারও জিজ্ঞাসা করলেন না তো? কেমন আছো বৌমা তুমি? রোজা আসিফ চৌধুরীর পাশে গিয়ে বসে বলল, আমিও একদম বিন্দাস আছি মামা শ্বশুর, বিশেষ করে আপনার ভাগ্নিরে বিয়ে করে সুখে সাগরে নৌকায় ভাসি। রোজার কথা শুনে নাফিজা চৌধুরী হাসলো, আসিফ চৌধুরীও হাসলো, তবে কিছু বলল না। আরিশা জানে রোজা কেমন, তার আপুর বেস্ট ফ্রেন্ড, প্রায় তাদের বাড়িতে আসতো। মাঝে কয়েকদিন অফ গিয়েছিল, আপু নাকি বিদেশে গিয়েছিল। এইদিকে রিহান রাগে তিরতির করছে, এই মেয়ে এত কথা বলছে কেন, সহ্য হচ্ছে না। কিছু বললেও শান্তি নেই, পিস্তল বাহির করে গুলি করতে চাইবে যত সব। রিহান তার মামাকে বলল, কেমন আছো এখন মামা? ভালো আছি বাবা, তো শরীর কেমন আছে? রিহান রোজার দিকে তাকিয়ে কিটমিট করে বলল, ভালোই আছি। রোজা রিহানের তাকানো দেখে ফট করে চোখ মারল। রিহান যেন হতভম্ব হয়ে গেল, সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। রোজা এবার উঠে গিয়ে রিহানের পাশে দাঁড়ালো, ফিসফিস করে গিয়ে উঠল, মাল খায়া গাল লাল কইরা ডাকে ইশারায়, আয় আজকে খালি বাড়ি, প্রাণে নাহি সব, আরে ছি মরি লজ্জায়, জামাই যান কি যে কয়। রোজার এমন গান শুনে রিহানের কাশি উঠে গেল, সে ফিসফিস করে বলল, এসব কি ধরনের গান, ছি। মিসেস রিহান তালুকদারের গাওয়া নোবেল ছুঁড়ে মারা গান, জামাই যান। রোজা, মুখে লাগাম টানো, এইসব গান কেউ শুনলে কি ভাবছে, ছি। যে যা বলুক আমার কি, আমার জামাইরে বলি, লোকলের তো আর বলি না, শুনতে হলে শুনবেন, না শুনতে হলে চলে যাবেন, তারা আই ডোন্ট কেয়ার জামাই যান। আস্তাগফিরুল্লাহ, এই মেয়ে চুপ করো, তোমার মুখ নাকি অন্য কিছু? আর 100 বার জামাই জান বলছো কেন? তো কি বলমু ভাতার? রিহান কনফিউজড হয়ে বলল, ভাতার মানে কি? ভাতার মানে হইল গিয়ে জামাই খাট, বাংলায় যাকে ভাতার বলে, ভাতার। রিহান নাক মুখ কুচকে বলল, নাউজুবিল্লাহ, কি ভাষা, ছি। কেন, জামাই ভাতার কি খারাপ ভাষা? আজ থেকে আমি ভাতার জান বলবো। রিহান আর কোনো কথা বলল না। এই মেয়ের সাথে কথা বললে একটাও শুদ্ধ ভাষা হবে না, তাই চুপ থাকলো। রোজা এবার আরিশার কাছে গেল, গিয়ে টুকটাক কথা বলতে লাগলো। নোহান গাড়ি থামালো আরশিয়ার অফিসের সামনে। কায়রান নেমে পড়লো, নোহান গাড়ির কাছেই দাঁড়ালো। কায়রান ভেতরে ঢুকতে গেলে গার্ড এসে তাকে ঘিরে ফেললো, বলল, সরি, পারমিশন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া নিষেধ। কায়রান বাঁকা হেসে বলল, ভয়াল দানব কায়রান চৌধুরী কি কোনো জায়গায় যেতে গেলে আবার পারমিশন নিতে হবে? বাহ। আপনি কোথাকার ভায়াল দানব, কোথাকার কি আমরা চিনি না, মেম বলেছি বিনা পারমিশনে ঢোকা নিষেধ। তোর ম্যামের হাজব্যান্ড আমি, তাই না? চিলি সিনক্রেট যেন আমাকে করতে না হয়। হুমকি দিচ্ছেন, কি করবেন আপনি? সাহস দেখাচ্ছে। কায়রানের যেন আর রাগ সামলাতে পারল না, সে হুট করে একটা গার্ডের গালে জোরে চড় মারল। এত জোরেই ছিল চড়, তা যেন মাড়ির দাঁত পর্যন্ত নড়ে গেছে। গার্ডটা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে গেল। এর মধ্যে একজন কর্মচারী এসে গার্ডদের বলল, ওনাকে আসতে দিন, মেম পারমিশন দিয়েছি। গার্ডগুলো সরে দাঁড়ালো। কায়রান ভেতরে ঢুকলো, সোজা উপরে আরশিয়ার অফিস রুমের সামনে গেল। গিয়ে সে কোনো নখ ছাড়াই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আরশিয়া কোনো প্রতিক্রিয়া করলো না, কারণ সে জানে এটা কায়রান ছাড়া কেউ না। নোভা ডগ ফুড খাচ্ছিল। কায়রানকে আসতে দেখলো, আরশিয়া কিছু বলল না বলে সেও চুপ থাকলো। কায়রান গিয়ে চেয়ারে বসলো, আরশিয়ার দিকে তাকিয়ে বলল, কেমন আছো বউ? আরশিয়া ফাইল চেক করতে করতে বলল, এই শালা এই। কায়রান হুট করে ফাইলগুলো নিয়ে নিল, তারপর আরশিয়ার দিকে তাকিয়ে বলল, মিসেস কায়রান চৌধুরী, আমার দিকে মনোযোগী হও, বাকি সব বাদ দাও। আরশিয়া কায়রানের দিকে তাকিয়ে বলল, এই এখন যেভাবে দেখছো
আরশিয়া ভ্রু কুচকালো, ওইভাবে তাকিয়ে রইল। কায়রানও ওইভাবে তাকিয়ে রইল। হুট করে কায়রান গেয়ে উঠল, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আরশিয়া ওই ওইভাবে আমি থেকেই জ্ঞান বলল, হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। যা, মরতে না পারলে বলে দে। আমার বন্দুকের গুলিগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছে, তোর বুকে সেট আপ হবে তাই। কায়রান এবার বলল, দূর ফ্লেমহার্ড, ছিলাম একটু রোমান্টিক মোডে, আর তুমি আবার সেই রোমান্টিক মোডের 12টা বাজিয়ে দিলে। বেশ করেছি। রোমান্টিক আমার সামনে আনলে রোমান্টিকের 12টা কেন 14টাও বাজাতে পারি। চলো বউ, বাড়ি যাই, দুপুরে খাওনি এখনো, ওঠো।